ভৌতিক ঘটনা। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নমস্কার, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 19 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকে আপনারা শুনতে চলেছেন এক মুন্ডু কাটা পিশাচের কাহিনী। তো আর বেশি দেরি না করে আমরা আজকের গল্পটি শুরু করলাম। হাতে একটা লণ্ঠন নিয়ে আর অন্য হাতে একটা জাল নিয়ে পথে বেরোয় রবি খুড়ো। নিজের নৌকাটা বাঁধাই আছে গঙ্গার তীরে। গায়ে একটা মোটা শাল জড়ানো রবিকের। কনকনে হাওয়া বইছে। লণ্ঠনের টিমটিমে আলো চারপাশের অন্ধকারকে আরও জোরালো করে দিচ্ছে। বকুলতলা গ্রাম এখন শীতের লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। রবি খুড়োর মনে হলো এই পৃথিবীতে সেই একমাত্র ব্যক্তি যে এখনও জীবিত আছে। মনিরুলের বাড়ির সামনে এসে পাটা কেমন যেন থমকে গেল রবিকের। মনিরুলের বাড়িটা কেমন থমথমে হয়ে রয়েছে। চারপাশের শুকনো পাতাগুলো ভরে আছে উঠোনময়। এ বাড়িতে এককালে কত হাসি মজা আনন্দ ছিল, এখন তা মৃত্যু ভিটুতে পরিণত হয়েছে। কেউ বেঁচে নেই এখন। মনিরুলের শরীরটা খুঁজে পাওয়া যায়নি। সবাই বলেছিল মনিরুলকে গঙ্গার ঘড়িয়ালে টেনে নিয়ে গেছে। তারপর মনিরুলের বোন, ছেলে, বউ, আম্মা সবাই শোকাগ্রস্ত হয়ে মারা যায়। কয়েক বছরের মধ্যে এই বাড়িতে লুটিয়ে উঠেছিল শ্যাওলা, বুনো ঝোপঝাড়। মনিরুলের বাড়ির দিক থেকে মুখ ঘুরিয়ে মনটাকে শান্ত করে রবিক। এ কি ভাবছেও? শুভ কাজে যাওয়ার আগে এ সমস্ত ভাবতে হয় না। রবিক নৌকোটাকে জল ভেদ করে নিয়ে যায় সামনের দিকে। গাছের পাতায় পাতা লেগে একটা খসখস শব্দ আসছে তার কানে, আর মাঝে মাঝে তার দাঁড়ায় জল কাটার শব্দ। জলের ওপর শীত আরও কয়েক গুণ বেশি। লণ্ঠনের টিমটিমে আলোটা চারপাশটায় আরও অদ্ভুত করে দিয়েছে। দুই পাশে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে গঙ্গার বুক চিরে নৌকাটা এগিয়ে নিয়ে চলেছে রবি খুড়ো। হঠাৎ মনে হলো কেউ যেন হাসছে। এক মুহূর্তের জন্য যেন বুকটা কেঁপে উঠল তার, আর সেটা কয়েক মুহূর্ত থেকে সেটা মিলিয়ে যায় বাতাসে। একটা গা শিরশিরানি অনুভূতি হতে লাগলো রবিকের। কে আসবে এখন? চারপাশের কোনো পশু পাখি তো নেই। মনের ভুল হবে হয়তো। নৌকো এগিয়ে যেতে থাকে সুতাহাটের দিকে। তারপরে সেই হাসির শব্দ। এবার হাসির শব্দের সাথে যোগ হলো একটা ডাক, রবিক। বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল রবিকের। এক মুহূর্তে সেই শব্দটা হয়ে আবার থেমে গেল আগের মতোই। চারপাশ ভালো করে ঘুরে ঘুরে তাকালো রবিক। কই, না তো, কেউ নেই। এমনকি সেই শব্দের উৎস কোথা থেকে আসছে সেটাও বুঝতে পারছে না রবিক। গলাটা শুকিয়ে যাচ্ছে রবিকের। তার মানে ও কি ভুল করলো একা একা এসে? মনে মনে আল্লাহর নাম করে নৌকো চালাচ্ছে। হঠাৎ মনে হলো রবিকের ঠিক পেছনে আরও একটা নৌকা আসছে। নির্জন প্রান্তে নিজের হৃৎপিণ্ডের শব্দটা যেন শোনা যাচ্ছে নিজের কানে। ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে রবি খুড়ো দেখে তার থেকে কিছুটা দূরে একটা টিমটিমে আলো জ্বালিয়ে একটা ডিঙি নৌকা এগিয়ে আসছে। আবার হঠাৎ চোখের পলকে কোথায় মিলে গেল। নিজের চোখ খুঁজলে চারপাশে তাকিয়ে দেখল রবিক। না, কেউ তো নেই। কুয়াশায় চাদর ভেদ করে দূরে সুতাহাটির চরটা চোখে পড়ছে রবিকের। জলের মধ্যে নদীর স্রোত দেখে
মাছের গতি নির্ণয় শিখিয়েছিল রবিকের আব্বা। সেই হিসেব করে জালটাকে নদীতে ছুঁড়ে দেয় রবিক। তারপর লুঙ্গিটাকে কোমরে ভালো করে পেঁচিয়ে নিয়ে নৌকার উপর বসে। মাথার উপর এক ফালি চাঁদ কেবল একা দাঁড়িয়ে আছে রবিকের সাথে। রবিকের মনে হলো ও যেন আলাদা জগতে প্রবেশ করেছে। এই জগতে একমাত্র জীবিত ব্যক্তি রবিক নিচে। হঠাৎ আবারও মনে হয় জলের মধ্যে নৌকা ভাসার শব্দ আসছে, সেই ছকছক করে জল কাটার শব্দটা। চারপাশে তাকিয়েও কিছু নজরে আসে না রবিকের। হঠাৎ আবার সেই হাড় হিম করা পৈশাচিক কণ্ঠ, রবিক। এবার সত্যি ভয় পেল রবিক খুড়ো। বারবার নিজের চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারপাশে। শীতের বাতাসে যেন ভেসে আসছে সেই শব্দ, রবিক, রবিক। মেরুদণ্ড বরাবর একটা শীতল স্রোত বয়ে যায় রবিকের। গলা শুকিয়ে আসে তার। নিজেকে নিজেই দোষারোপ করে সে। বড্ড ভুল হয়েছে তার এখানে একা একা এসে। কাঁপা কাঁপা হাতে জালটাকে টানতে লাগলো রবিক। শরীরে জোর পাচ্ছে না। চারপাশে দেখছে ও, কিন্তু কুয়াশার কারণে নিজের সামনেটা ছাড়া আর কিছুই নজরে এলো না। উঠে দাঁড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে জালটাকে টানতে লাগলো রবিক। জালটা ক্রমেই যেন ভারী হচ্ছে। ধীরে ধীরে বাতাসে সেই আওয়াজটা যেন ফিকে হলো, রবিক, রবিক। মনে মনে একটু স্বস্তি পেল রবিক। ভারী জালটাকে টানতে টানতে মনে হলো ঠিক জায়গাতেই এসেছে সে। এখানে যেহেতু মাছ ধরা হয় না, তাই তার জালে প্রচুর মাছ আটকেছে। মনে মনে আল্লাহর নাম করে জালটাকে একেবারে নৌকাতে টেনে তুলল রবিক। লণ্ঠনটাকে সামনে রেখে মাছগুলোকে হাঁড়িতে তুলতে গিয়ে যে দৃশ্য সে দেখল, তাতে রবিকের মনে হলো ওর কলিজাটা যেন এক লাফে মুখের কাছে উঠে আসবে। সে যা দেখছে সেটার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না রবিক খুড়ো। দেখতে পেল জাল ভর্তি রুপোলি মাছগুলোর সঙ্গে ওর বন্ধু মনিরুলের কাটা মুন্ডুটা জালের সঙ্গে উঠে এসেছে উপরে। গলার কাছের কাটা জায়গাটায় রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। মুন্ডুর চোখ দুটো খোলা, তার মুখে একটা পৈশাচিক উল্লাসের ছাপ। সে হাসছে ক্রমাগত। এতক্ষণ ধরে সে হাসির শব্দ শুনছিল রবিক। সেই হাসিটাই। কাদা মাটি মাখা বহুদিনের কাটা মুন্ডুটা এক দৃষ্টি তাকিয়ে আছে রবিক খুড়োর দিকে। ভয়ে একটাও শব্দ বের হতে চায় না রবিকের। একটা বিশ্রী মাংস পচা গন্ধ মাছের আষ্টে গন্ধে শ্বাসে এসে ধাক্কা দিচ্ছে। গা গুলিয়ে ওঠে ওর। পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কি করবে কিছু বুঝে উঠতে পারে না। এখনো মনিরুলের কাটা মুন্ডুটা থেকে সেই হাসির শব্দটা এসছে। নিজের সবটুকু সাহস জোড়ো করে দুই হাত দিয়ে মনিরুলের মুন্ডুটাকে জলে ফেলে দেয় রবিক। কাঁপা হাতে কোনো মতে মাছগুলো তুলতে তুলতে হাঁপায় রবিক। তার শালটা ভিজে গেছে ঘামে। গরম লাগে রবিক খুড়োর। এতক্ষণে খেয়াল হয় অনেক মাছ উঠেছে জালে। এত কিছুর মধ্যেও মনটা খানিকটা ভালো লাগে তার। রবিক খুড়ো আল্লাহর নাম ডেকে আবার জাল ফেলে নদীতে। একটা বিড়ি ধরিয়ে নেয়। জালটা ফেলে এক মনে চারপাশ দেখতে থাকে রবিক। খানিক বাদে আবার সেই জল কেটে আসা নৌকার শব্দ কানে আসে তার। এবার আরও স্পষ্ট সেই আওয়াজটা। সামনে তাকিয়ে দেখে তখনের দেখা সেই ডিঙিটা আবার এগিয়ে আসছে। তখন আসছিল পিছন দিক দিয়ে, এবার আসছে রবিকের সামনে দিয়ে। একটা টিমটিমে আলো কেবল জানান দিচ্ছে তার অস্তিত্ব। বুকে বল পেল রবিক। যাক, কাউকে অন্তত পাওয়া গেল। একটা সময় মুখের বিড়িটা শেষ হলো, আর তার সঙ্গে সঙ্গে ডিঙি নৌকাটি একদম কাছাকাছি চলে এলো রবিকের। আবছা আলোয় বুঝতে পারল ডিঙির উপর বসে রয়েছে কেউ একজন। তবে তার শরীরের কোনো অংশই বোঝা যাচ্ছে না ওই অন্ধকারের জন্য। কেবল কালো একটা অবয়ব।
মানুষের আকার নিয়ে বসে থাকতে দেখল রবি। তারপর রবি খুঁড়ো বলে উঠল, নমস্কার, আপনিও কি মাছ ধরতে এসেছেন? সেই অবয়বটি তার প্রশ্নের উত্তরে বলে উঠল, আমি মাছ ধরতে আসিনি, আমি রাত বিরেতে ডিঙি চালাই। কিন্তু আপনি কেন এসেছেন এত রাতে? জানেন না এই সুতাহাটি ভালো জায়গা মোটে নয়? গলাটা কেমন যেন ফ্যাসফেসে শোনাচ্ছে রবি খুড়োর কানে। এদিকে মানুষ ভয়ের ঠেলায় আসে না, আর উনি ডিঙি নিয়ে একা ঘুরছেন। রবিকের মনে হলো লোকটি ডাকাত বা চোর জাতীয় কেউ। তবু এই নির্জন প্রান্তে একজন সঙ্গী পেয়ে বুকে বল এলো রবিকের। তারপরে লোকটা হঠাৎ করে বলে উঠল, জাল টানতে তো এখনো অনেক সময় বাকি, একটা গল্প শুনবেন নাকি? রবিকের প্রস্তাবটা খুব একটা মন্দ লাগলো না। গল্প শোনাই যায় একটা, এতে বুকের ভয়টাও কমবে, তার উপর সময়টাও কাটবে। রবিক সম্মতিসূচক ঘাড় নাড়তে লোকটি গল্পটি বলতে লাগলো। জানেন খুড়ো, এক সময় আমার জীবনে সব ছিল, সন্তান, স্ত্রী, আম্মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতাম, রোজ বাড়িতে দাওয়াত দিতাম। কিন্তু সব রং চলে গেল জানেন ভাই, ওই মানুষকে বিশ্বাস করেছিলাম, খুব বিশ্বাস, যার জন্য এই দশা আজ আমার। আমি থাকতাম গঙ্গার পাশের একটি গ্রামে। বড় হতে একটা বন্ধু হলো, একসাথে একই পাড়ায় থাকতাম। আমরা ধীরে ধীরে বন্ধুত্ব বাড়ল, একেবারে গলায় গলায় বন্ধু যাকে বলে। সে আর আমি মাছ ধরতে যেতাম, কিন্তু না, তার মনের মধ্যে এক কত বড় হিংসা ছিল তা আমি টের পাইনি। সেদিন বিকেলে আমাকে বলে, ভাইয়া মাছ ধরতে যাব, খুব টাকার দরকার। আমি আমার বন্ধুকে কখনো না করতে পারিনি, তাই তার সঙ্গে চলে এলাম গঙ্গার তীরে। তারপর আমি আর আমার বন্ধু চলে এলাম এই সুতাহাটির তীরে। তারপরটা আপনিই বলেন খুড়ো। রবি খুড়োর গলা শুকিয়ে গেছে, চোখ বড় বড় করে দেখছে তার সামনে ডিঙির ওপর বসে থাকা লোকটাকে। আদৌ কি মানুষ? এই কথাটা কারো পক্ষে জানা সম্ভব নয়। এই লোকটা কি করে জানলো এসব কথা? ধীরে ধীরে মাঝিটির আকার স্পষ্ট হয়। এতক্ষণ অন্ধকারের জন্য মাঝির চেহারার কোনো অংশ দেখা যায়নি, কিন্তু এখনই যেন তার চেহারাটা স্পষ্ট হয়ে উঠেছে রবি খুড়োর কাছে। এই মাঝির এতক্ষণ ধরে বলা গল্পটা খুব খুব চেনা তার মানে যে তার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলল সে কে? পরপর গল্পগুলোকে একত্রিত করতে লাগলো রবি খুড়ো। মনিরুলের মুন্ডুটা জালে ওঠা, তারপরে এই মাঝির সঙ্গে দেখা হওয়া, আর সবশেষে মাঝির বলে দেওয়া সমস্ত গল্প। রবি খুড়ো তার পাশের ডিঙিটার ওপর বসে থাকা লোকটার দিকে তাকায়। সমস্ত চেতনা জ্ঞান যেন একটা ভয়ানক রূপ নেয়। রবি খুড়োর মনে হয় এই বুঝি তার হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে বাইরে, কারণ তার সামনে ডিঙি নৌকাটির ওপর বসে আছে রবি খুড়োর নিজের হাতেই খুন করা মনিরুলের মুন্ডুবিহীন শরীরটা। ওই মুন্ডুটাকে নিজেই ধর থেকে আলাদা করেছিল রবি খুড়ো। রবি খুড়োর তখন আর উন্নতি হচ্ছিল না, কিন্তু ওরই বন্ধু মনিরুলের প্রচুর অর্থ গড়ে তুলেছিল। তারপর থেকে মনিরুলকে হিংসা করতে থাকে, কিন্তু এদিকে মনিরুলের ঘর হয় পাকা, মাথার ওপর বসে টালির ছাউনি। মাঝে মাঝে বাড়িতে দাওয়াত দেয় সে, রবিককেও ডাকে। তাই সেদিন ইচ্ছে করে মনিরুলকে ডেকে নিয়ে গেছিল রবিক। মনিরুল যখন ঘর থেকে তীরের দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়, তখন ছুরিতে শান দেওয়া হয়ে গেছিল রবিকে। অথচ রবিকের একবার মনে হয়েছিল সামান্য ভয় দেখালে যদি সত্যি কথা বলে যে কোথা থেকে টাকা রোজগার করতেছে,
তাই দুইজনে ডিঙি নিয়ে চলে আসে এই সুতাহাটের দিকে। সুতাহাটির কাছে আসতে ছুরিটা গলা চেপে ছিল রবিক খুড়ো। এই বল, কোথা থেকে এত টাকা পাচ্ছিস? একসাথেই তো মাছ ধরতে আসি, তাহলে তোর জালে এত মাছ উঠে কেন? মাথা খারাপ হয়ে গেছে তোর? তোকে বলছি না আমার কিচ্ছু নাই, আল্লাহকে ডাক, তোরও হবে। রবিক খুড়ো রাগের মাথায় ছুরি চালিয়ে দিয়েছিল মনিরুলের গলা লক্ষ্য করে। গল গল করে রক্ত বেরিয়েছিল সেদিন। রবিকের নৌকাটা আর মনিরুলের ডিঙিটা ভরে উঠেছিল সেদিন রক্তে। ধরার মুন্ডুটাকে জলে ফেলে দিয়েছিল রবিক। তারপরে সমস্ত রক্ত নৌকা থেকে মুছে ফেলে বাড়ি ফিরে এসেছিল রবিক। পরের দিন সকালে মনিরুলের নৌকাটা যখন নদীর তীরে চলে এসেছিল, তখন শোকে ফেটে পড়ে মনিরুলের বাড়ির লোক। আর সেই সুযোগটাই নিয়েছিল রবিক। সবাইকে বলেছিল ঘড়িয়ালে নাকি মনিরুলকে টেনে নিয়ে গেছে, আর লোকে চোখ বুজে সেটাই বিশ্বাস করেছিল। এরপরেই ধীরে ধীরে মনিরুলের বাড়ির সবাই শোকাগ্রস্ত হয়ে মারা যায়। কি হলো রবিক খুড়ো, সেই সব কথা মনে পড়ে? পর মুহূর্তে রবিক খুড়ো দেখল মনিরুলের সামনের দাঁতগুলো বড় হচ্ছে, চোখগুলো ভাটার মতো জ্বলছে। সেই ভাটায় রাগ, দুঃখ, কষ্ট, প্রতারণার চিহ্ন স্পষ্ট। তারপরে হঠাৎ ডিঙিটাকে ফেলে মনিরুলের এলো রবিকের নৌকায়, আর রবিকের হাঁড়ি থেকে কাঁচা মাছ নিয়ে ফেলছে তার মুখগহ্বরে, সাথে বিকট অট্ট হাসি। তারপরে মনিরুল ঘুরল রবিকের দিকে। পর মুহূর্তে মনিরুলের কাটা মুন্ডুটা ঝাঁপিয়ে পড়ল রবিকের শরীরে। রবিক গায়ের সমস্ত শক্তি জোর করে মুন্ডুটাকে ফেলে দেয় জলে। তারপরে সে দেখে মনিরুলের মুন্ডুহীন দেহটা এগিয়ে আসছে তারই দিকে। রবিক খুড়ো ভয়ে ঝাঁপ দেয় জলে, আর সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয় মুন্ডহীন দেহটাও। গঙ্গার জলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের। নিজের সমস্ত শক্তি দিয়ে সাঁতার কাটে পাড়ে ওঠার চেষ্টা করে রবিক খুড়ো, কিন্তু জলের ভিতর থেকে পা যেন কেউ আটকে ধরে রেখেছে। তার একদম সামনে দিয়ে গোল গোল করে ঘুরছে মনিরুলের কাটা মুন্ডুটা। ধীরে ধীরে রবিকের চোখে যেন অন্ধকার নামছে। তারপর চোখে মুখে জল ঢুকে নিজের প্রাণবায়ুটা বের করে দিল। ততক্ষণে প্রায় ভোর হয়ে গেছে। সেদিন সকালে রবিকের মৃতদেহ ভেসে আছে নদীর তীরে। সবাই ভাবে তাকে আলেয়ার ভূতে ধরেছে, কিন্তু আসল ঘটনার সাক্ষী থাকে সেই আধফালি চাঁদ, সেই রাত চড়া পাখি আর গঙ্গা নদী। রবিক মারা যাওয়ার কিছুদিন পরে তার মেয়ে গুটি বসন্ত রোগে মারা যায়, এবং তার স্ত্রী পাপি ছেলে মারা যায়। রবিকের বাড়িটাও এখন মনিরুলের মতো হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।